আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুল হাসান। আজকে পিআর সিস্টেম, ফেব্রুয়ারি নির্বাচন এবং রাষ্ট্র নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দান করলেন, বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান। বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত যে শব্দটা সেটা হলো পিআর। এই পিআর সিস্টেম একটা বড় দল বলতেছে যে এটা কেউ বুঝে না, বাংলাদেশের জনগণ বুঝে না, সুতরাং পিআর সিস্টেম বাংলাদেশে দরকার নেই। এছাড়া এর বাহিরে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা পিআর সিস্টেমটাকে চাচ্ছে। পিআর সিস্টেমটা লজিক্যালি খুবই বাংলাদেশের জন্য উপযোগী আমি মনে হয়, আমার কাছে এটা মনে হয়। কারণ হলো প্রতিটা দলেরই একটা প্রতিনিধিত্ব থাকার সুযোগ রয়েছে সংবিধানে। যেহেতু আনুপাতিক হারে ভোট যত পার্সেন্ট পাবে সে আলোকে সংসদ সদস্য সংসদে যাবে, সে আলোকে আমি মনে করি যে পিআর সিস্টেমটা বাংলাদেশের জন্য উপযোগী এবং স্বৈরাচারী হওয়ার পথকে রোধ করে দেয়। বাংলাদেশে পিআর সিস্টেম ব্যতীত যে নির্বাচন অতীতে আমরা দেখেছি, সেইখানে প্রতিটা নির্বাচনের পরেই যারা গভর্নমেন্ট ফর্ম করেছে এরা স্বৈরাচার হিসাবে নিজেকে তুলে ধরেছে বাংলাদেশে। তারা চেয়েছে, আমরা যদি কিছু অতীতের ঘটনাগুলো থেকে একটু কথা বলি, সেটা হলো যে 91 সালে নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভর্নমেন্ট ফর্ম করেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের যে দাবি উঠলো সেখানে তারা অস্বীকার করেছে এবং সেই বিএনপি গভর্নমেন্ট ভেবেছে যে দমন পীড়নের মাধ্যমে পুলিশি রাষ্ট্র করে এদিকে দমিয়ে দেওয়া যাবে, এই কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার নেই। তারা ভেবেছিল কেয়ারটেকার গভর্নমেন্টের একটা ফেয়ার নির্বাচন হবে, নেক্সট ইলেকশনে আসা যাবে না, সো আমরা কেয়ারটেকার মানি না। বাট বাংলাদেশ জামাতে ইসলামী আমির অধ্যাপক গোলাম আজম সাহেবের এই যে পলিটিক্যাল থিওরি, উনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের যে থিওরি উনি পেশ করেছেন, এর আলোকে আন্দোলন করেছেন। তারই সাথে সুযোগ সন্ধানী হাসিনা এসে মার্চ করেছে। পরবর্তীতে বিএনপি গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাশ করতে বাধ্য হয়েছে। যদিও একতরফা নির্বাচন করেছে, তারা বোধহয় সম্ভবত 1-1.5 মাস এখানে ছিল বা কয়েকদিন ছিল, থেকে ওখানে সংসদে বিল এনে আইনে পরিণত করে কেয়ারটেকার গভর্নমেন্টকে। তেমনি করে আজকে যারা পিআর সিস্টেম চাচ্ছে না, অন্যান্য ছোট ছোট দল যারা 15%, 10% ভোট পাবে তাদের প্রতিনিধিত্বকে তারা স্বীকার করছে না। তারা মনে করতেছে আমি 35-37% ভোট নিয়ে গভর্নমেন্ট ফর্ম করব। তারা চাচ্ছে না। এই না চাওয়ার পিছনে কারণ হলো একক আধিপত্য বিস্তার করা, শোষণ শাসন করার একক ক্ষমতা তাদের হাতে রাখা, ইচ্ছে মতো লুটপাট করা। এইভাবে করে যে দেশটাকে আমাদের এই 54 বছর আমরা দেখেছি লুটে পুটে খাওয়ার যে একটা ট্রেডিশন কাজ করেছে, সেটা বহাল রাখতেই এই কাজ করছে। তা আমি মনে করি যে পিআর সিস্টেমটা বাংলাদেশের জন্য উপযোগী। যারা চাচ্ছে না তারা আসলে পরবর্তীতে বুঝবে যে না, এটাই ঠিক ছিল। এখন আসি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। ফেব্রুয়ারি নির্বাচন আমার কাছে মনে হচ্ছে যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে। কারণ হলো সবচেয়ে বড় দল বর্তমানে বলা হয় বিএনপিকে, তারা পিআর সিস্টেম চাচ্ছে না। বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ অনেকগুলো দল পিআর সিস্টেম চাচ্ছে। তো এই জায়গায় যদি কোনো সমাধান না আসে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা জটিল হয়ে দাঁড়াবে। সুতরাং দেশের কল্যাণে, দেশের ডেভেলপমেন্টের জন্য এই রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমাধানে আসা উচিত এবং রাষ্ট্রের যেটা কল্যাণ, সেই কল্যাণের দিকে তাকিয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে যদি পিআর সিস্টেমটা দেশের কল্যাণজনক হয়, তাহলে সেটার পক্ষেই সবার মতামত দিয়ে পিআর সিস্টেমে যাওয়া। আর যদি তাদের কোনো স্ট্রং লজিক থাকে পিআর সিস্টেম দেশের জন্য ক্ষতিকর, তাহলে সেটা উপস্থাপন করবে এবং দেশের কল্যাণে আমি বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী আন্দোলন যে দলগুলো রয়েছে তাদেরকে আহ্বান করবো যে দেশের কল্যাণের জন্য পিআর সিস্টেমটাকেও তারা যেন বাদ দেয় তাদের এজেন্ডা থেকে। কিন্তু আমাদের বসে আলোচনায় আসতে হবে যে কোনটা
আমাদের দেশের জন্য কল্যাণকর। এই জন্যে আমি মনে করি যে সামনের দিনগুলো ফেব্রুয়ারি নির্বাচন করতে গেলে বা ইন্টারিম গভর্নমেন্ট পাশাপাশি নির্বাচন কমিশন অনেক সমস্যার সম্মুখীন হবে। তাদেরকে এখনই থিঙ্ক করতে হবে এবং ওয়ে আউট করতে হবে যে কিভাবে সমাধান সম্ভব। রাষ্ট্র নিয়ে যদি আমি কথা বলি, সেটা হলো যে আসলে আমরা রাষ্ট্র নিয়ে 54 বছরে কাউকেই ভাবতে দেখিনি তেমন ভাবে। আমরা দেখেছি ব্যক্তির স্বার্থ কিভাবে হাসিল করা যায়, দলের স্বার্থ কিভাবে হাসিল করা যায়। আমি একটা পদ পেয়েছি, সেখানে আমার আশপাশে আত্মীয় স্বজন কিভাবে ফুলে ফেপে কলা গাছ হওয়া যায়, দেশে অর্থ কিভাবে লুপাট করা যায়, সেগুলো আবার বাহিরে পাচার করে দিয়ে বাহিরে সেকেন্ড হোম করা যায়। কারণ হলো এই দেশের এই 54 বছরের ইতিহাসে আমি যারাই শাসন করেছে তাদেরকে দেশের কল্যাণে কাজ করতে খুব একটা দেখিনি। এই জন্যে আমাদের বাংলাদেশের জনগণের কাছে একটা বিনীত আহ্বান থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী তিনটা মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী ছিলেন। তারা এই 3টা মন্ত্রণালয় খুবই স্বচ্ছতার সাথে, সততার সাথে এবং দক্ষতার সাথে চালিয়েছেন। তাদের বিরুদ্ধে একটি পয়সারও দুর্নীতি পাওয়া যায়নি। সুতরাং এই যে তারা একটা এক্সাম্পল সেট করে দিয়েছে, এই এক্সাম্পল সেট করার বদলতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দের হাতে এই দেশের জন্য রয়েছে কল্যাণকর কিছু। তারা স্বচ্ছতার সাথে, সততার সাথে, দেশপ্রেমের সাথে এই দেশটিকে পরিচালনা করে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়া বলে আমি বিশ্বাস করি। সুতরাং আমি বাংলাদেশের সমস্ত জনগণের কাছে আহ্বান জানাবো, আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে এই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে সামিল করার প্রচেষ্টা আপনারা নেবেন। আপনারা সেই ভোট প্রদান করে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস। এই বলে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।